আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। নিজের শিশু সন্তান যাকে মা বলে স্বীকার করে না, নিজের ছেলের মুখে যে মা ডাক শুনতে পায় না, সে যে কোনো সময় যে কোনো কথা শুনতে পারে। বলো, এই মাটা যদি কথা শুনবার পর খেপে না যাওয়ার কথা দেয়, তাহলে পেটে একটু সাহস পেত। পেটে? আচ্ছা যাও, তোমার পেটে সাহস দিলাম। আনা আনা, এই বাড়ির তো একটা চাবি তোর কাছে আছে না? আমার কাছেও একটা ডুপ্লিকেট চাবি আছে। সে তো আমি দিনেই টের পেয়েছি। কিছু কি বলেছি তোমায়? না না, তুই হয়তো তখন ঝামেলার মধ্যে ছিলি। এটাই যদি তোমার কথা হয়ে থাকে, তাহলে এখন তুমি যাও। আমার আরেকটা কথা ছিল আনা। বলে ফেলো হরদেব। আগে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ভালো কোনো কথা না। হরদেব মার্কা কথা। হরদেব মার্কা বন্দি। দীপার বাড়ি দখল করার নতুন ফন্দি এঁটেছ, তাই তো? তুমি সব কিছু বুঝে গিয়েছো। পৃথিবী যতদিন থাকবে, ততদিন তার সাথে সূর্যও থাকবে। আর হরদেব যতদিন থাকবে, ততদিন হরদেবের মনে প্রতুলের সম্পত্তি দখল করার বাসনাটাও থাকবে। মাঝখানে সেই বাসনার সূর্যটা একটু ডুবে গিয়েছিল, কিন্তু এখন আবার কিছু কি মারছে। বড়দি
বড়দি, বড়দি দয়া করে আমার কথাটা একবার শুনুন, তারপর না আপনি একটা সিদ্ধান্ত নেবেন। আমার কোনো কথা শোনার সময় নেই দীপা, কিন্তু বড়দি ভাবে হুট করে এসব হুট করেই হয় দীপা। কিন্তু বড়দি, আপনাকে কেন এভাবে ট্রান্সফার করা হলো, তার কি কোনো কারণ দেখিয়েছে? মেলা 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 কারণ দেখিয়েছে। দায়িত্বে অবহেলা করা, নিয়ম শৃঙ্খলা বজায় না রাখা, আন্দোলনে ছাত্রীদের উৎসাহিত করা, আন্দোলনে উৎসাহিত করে ওদের জীবনকে আরো ঝুঁকির দিকে ঠেলে দেয়া, নানা রকম বাজে কাজে প্রলোভন দেখানো, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ দেখিয়ে আমাকে কলেজটা থেকে অপসারণ করেছে দীপা। কিন্তু অপসারণ করলেও না, আরো একটা উপকার কিন্তু তারা করেছে আমার। কি জানো, আমাকে একটা কলেজের ক্লাসহীন প্রফেসরের দায়িত্ব দিয়েছে। ক্লাসহীন প্রফেসর। আমার তদন্ত প্রমাণিত হলেই খ্যাস খ্যাস আমি তো ভেবেছিলাম তোমার নেশা হয়ে গেছে, কিন্তু তোমার সাহিত্য মার্কা কথাগুলো শুনে মনে হচ্ছে ভরসা করা যায়। শোনা না, আমি না জবরদস্ত একটা লোক পেয়েছি জানিস। ও না জাল দলিল অত্যন্ত নিখুঁত ভাবে করতে পারে। না না, এবার কিন্তু পুরো সম্পত্তিটা আমাদের হাতে চলে আসবে। তাই না? রাগ করেছিস? এই কথাটা যদি তুই আমাকে কাল বলতি, তাহলে আমি তোকে রসিয়ে রসিয়ে খুন করতাম। দীপাকে আমি কথা দিয়েছিলাম, সারা জীবন দীপার দাসী হয়ে থাকবো। কিন্তু কিন্তু আজ তাহলে তুমি রাজি আছো? না হরদেব, না। কিন্তু কেন? তুই কি থেকে কি হয়ে গেলি বলতো? আজকে আমি আমার মনকে নতুন করে চিনতে পেরেছি হরদেব। মনকে আবার নতুন করে চিনবার কি আছে বল? আছে। এতদিন আমি জানতাম আমার মন একটা, কিন্তু আজকে টের পেলাম আমার সেই একটা মনের আড়ালে আরো একটা মন আছে। কি আবোল তাবোল কথা বলছিস বলতো? সত্যি বলছি হরদেব। আপনি কি হ্যাঁ, ঠিক ধরেছো।
আমি পুরো পাগল হয়ে গেছি, পুরোটাই পাগল হয়ে গেছি দীপা। আমি আমি একটা জিনিস আমি একটা জিনিস আবিষ্কার করেছি, মানে একটা নতুন ফিলোসফি না ধরে নিতে পারো, একটা নতুন লাইফস্টাইল আবিষ্কার করেছি। মন দিয়ে শোনো বলছি, এটা হচ্ছে একটা আনফেয়ার পৃথিবী। এই আনফেয়ার পৃথিবীতে তুমি যদি সার্ভাইভ করতে চাও, তাহলে তোমাকে হয় হতে হবে আনফেয়ার, নয়তো একটা মেন্টালি ডিসঅর্ডার পেশেন্ট হতে হবে। আনফেয়ার তো আমার পক্ষে কখনোই হওয়া সম্ভব না দীপা, এটা সবাই ভালো করে জানে, তুমিও জানো। তাই আমি কি ঠিক করেছি জানো? তাই আমি ঠিক করেছি এখন থেকেই মনে মনে আমি নিজেকে পাগল হিসেবে লালন করব, পুরো পাগল। গুড বাই দীপা, ভালো থেকো। বর্দি, আপনি আপনি এভাবে চলে গেলে আমরা পুরোপুরি ভেঙে যাব দিদি। You have to play your own game, dream. And in the stage of this ruthless life, you are alone, Deepa. Alone like God. বাবা, আমি দেখি একেবারে পাগলের মতোই প্রলাপ বকছি, মানে পাগল হয়ে গেছে পুরো। বোঝনি, মানে পাগলরা কথায় কথায় কিন্তু বেশি বেশি ইংরেজি বলে, অনেকটা মাতালের মতো। আমিও কিন্তু তাই করছি। তার মানে আই এম পারফেক্টলি ওকে ফর পাগল। বালি দেখেছিস হরদেব? হ্যাঁ বালি, হ্যাঁ। আমার একটা মন বালির মতো, তাতে যতই জল ঢালা হোক সব জল শুষে নেয়। শুষতে শুষতে চোরাবালি হয়ে যায়, তারপরও জল শুষতেই থাকে। আর আরেকটা মন, আরেকটা মন, ওই যে জল, জলই তো আরেকটা মন রে। নরম নরম জল, শীতল জল। আমি তো তোর কথা শুনে পাগল তো পাগল, পাগলের বাপ হয়ে যাব। তুই যাই হোস না কেন হরদেব, আমার শেষ কথা, আমি যতদিন বেঁচে আছি দীপার এই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি দীপাবলির বাড়ি পাহারা দিয়ে যাব, ব্যাস। বর্দি, আপনার মতো একজন শক্ত শান্ত মানুষ যদি এভাবে ভেঙে যায়, তাহলে আমাদের কি হবে? আমরা কি করব? আমি রূপার ফুটো হয়ে যাওয়া হাতটা দেখেছি দীপা। মর্গের লোকরা আমাকে দেখতে দিতে চায়নি, আমি জোর করে দেখেছি। একটা পাম্প মেশিন, যার ভেতরে একটা ফুটো আছে, এবং সেই ফুটো দিয়ে জীবনের এপাশ থেকে ওপাশ
পুরোটাই দেখা যায়। আমি যেন আমার জীবনের এপাশ ওপাশ পুরোটাই দেখে ফেলেছি। নাথিং ম্যাটার্স দীপা, নাথিং ম্যাটার্স যে একজন মানুষ গুলি খেয়ে মরুক কিংবা না মরুক, অথবা পুড়ে ছাই হয়ে যাক, তারপরও ঠিকই নদী বয়ে যাবে, সূর্য উঠবে, বাতাস বইবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মানুষের জন্য কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু না। সো ইউ সিলি গার্ল, যাবার সময় তোমাকে আমি আর কোনো উপদেশ দেব না, কারণ জ্ঞানীদের উপদেশ দিতে হয় না। আর বোকারা কোনো কালে কখনো কোনো উপদেশ শোনে না। So, I know that you are a very fool girl. আমি যতই তোমাকে মানা করি না কেন দীপা, তুমি আন্দোলনটা করবেই এবং আন্দোলনটা করে নিজের জীবনটা একদম শেষ করে দেবে। পুরো শেষ করে দেবে। So, best of luck. ভালো থেকো দীপা, আসি। দুর্বল হয়ে পড়েছি আমি আসলে অনেক দুর্বল হয়ে পড়েছি দীপা। না না না, ভুল বলছি, আমি একেবারে মাটিতে মিশে গেছি। লজ্জা, অপমান, খুন, লাশ, কাটাকাটি সবকিছুর উপরে আমার একেবারে ঘৃণা ধরে গেছে দীপা। প্রথমে শিলা, তারপর রূপা, দুজনের মৃত্যু আমাকে পাগল করে দিয়েছে। এরপর যদি আর একটা মৃত্যু হয় দীপা, আমি পুরো পাগল হয়ে যাবো। শোনো, তুমি আন্দোলনটা ছেড়ে দাও। হ্যাঁ, সরে আসো আন্দোলন থেকে, ওরা তোমাকেও ছাড়বে না। একোনা না না, এ তো সেয়ানা না। কি করে বুঝলি অরদেব? না না, তুই দেখ না হরদেব, এর আগে যতবার দেখেছিস তুই লোভে পড়েছিস, আর আজ দেখ না, সত্যি করে বল, তোর লোভ হচ্ছে? বুঝেছি, আনার সাথে সাথে তুইও একদম নিভে গেছিস। আরে ধুর, আমি নিবি নাই। তাহলে তাহলে তুই এখনো আছিস সম্পত্তির ফন্দিতে। আমি সব ফন্দিতে আছি, কিন্তু এমন কোনো ফন্দিতে নেই যেটা একে কষ্ট দেবে। প্রেমে পড়লি নাকি অরদেব? প্রথমবার, একদম প্রথমবার। তোর ওপর বিশ্বাস নেই? আরে আমারও তো নেই। তাহলে কেন বলছিস মতলব ছেড়ে দিবি? বললাম তো পুরোটা না, কিন্তু কিন্তু তোর সব ফন্দি তো আনার সাথেই। তাহলে হয়তো
পুরোটাই ছেড়ে দেবো? তুই পারবি না। দেখা যাক, দেখা যাক।